এই জায়গাটা দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আমি এখানে অনুপমদার কাছে একটু আসবো। অনুপমদা, আসলে কি এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শোনালাম, তাহলে কি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার প্ল্যান? কারণ কোট আনকোট যেটাকে ভোট ব্যাংক বলা হয়, সংখ্যালঘু ভোট প্রায় 40% কাছাকাছি, সেইটাকে তাড়ানো, নাকি এই যে প্রচুর বাংলাদেশিরা ঢুকছে, বিজেপি নেতাদের কথায় যে প্রচুর বাংলাদেশি রোহিঙ্গাদের নাম নাকি ভোটার তালিকায় রয়েছে, তাদেরকে আটকানোটাই আসল উদ্দেশ্য? দেখো, যখন এসআইআর বিহারে শুরু হলো তখন থেকেই কিন্তু এই অভিযোগ অপোজিশনের তরফ থেকে করা হচ্ছে যে এর মুখ্য মেন উদ্দেশ্যটা হলো যে কোনোভাবে যে বিরোধীদের ভোট ব্যাংক আছে তাদেরকে বাদ দেওয়া। সেই অভিযোগ, সেম অভিযোগ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন আগের থেকে করছেন। তোমার যদি মনে থাকে, বহুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে এখানে যেটা দেখা যাচ্ছে, কিছু গুজরাটের লোক বা উত্তরপ্রদেশের লোক বা হরিয়ানার লোকের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর এখানকার যে আসল ভোটার তাদের নাম কোনো বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা দিয়ে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে এই অভিযোগ আরও দৃঢ় হতে চলেছে, আর প্রচুর অভিযোগ সেরকমভাবে ভুয়ো ভোটার অভিযোগ আসছে। অন্য তরফ থেকে বিজেপির তরফ থেকে বা ইলেকশন কমিশনের তরফ থেকেও এই অভিযোগ আসছে যে প্রচুর ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গে, ফেক ভোটার রয়েছে, তাদের মধ্যে অনেক মৃত ভোটার রয়েছে, তাদের নাম বাদ দিয়ে দেওয়া দরকার আছে। এছাড়া অনেকে এরকম রয়েছে যাদের ঠিকানা চেঞ্জ হয়ে গেছে বা দু জায়গায় ঠিকানা রয়েছে, দুবার ভোট দিচ্ছেন। বিহারে যদি আমরা দেখি 65 লোকের মধ্যে অনেক লোকজন এরকম ভোটার পাওয়া গেছে যারা মৃত ভোটার, তাদের সংখ্যা অনেক বেশি। তো এই যে একটা কনফ্রন্টেশনের বা কন্টেনশনের জায়গাটা তৈরি হয়েছে, সেই জায়গাটা কিন্তু খুব পলিটিক্যাল একটা বড় ব্যাপার আকার ধারণ করেছে। আর এই গোটা ব্যাপারটা নিয়েই কিন্তু বিহারেও যে ইলেকশনটা এখন হচ্ছে, মেন এজেন্ডা কিন্তু এখন এটাই হয়ে গেছে। ডেভেলপমেন্ট বা অন্য কিছু সেরকম এজেন্ডা এখন নেই। এসআইআর এখন পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি মেন এজেন্ডা হয়ে গেছে। আর একটা জিনিস আমি এখানে বলতে চাই, এই যে ইমপিচমেন্টের যে একটা ধারণা শুরু হয়েছে বা বিরোধীরা ভাবছেন যে ইমপিচমেন্ট করবেন, তার কারণটা কী হলো, সে কেন এই ভাবনা চিন্তাটা এলো সেটাও আমি বলে দিই। যে এই যে জ্ঞানেশ কুমারের প্রেস কনফারেন্স, তার আগে কিন্তু এই ভাবনা চিন্তাটা আসেনি। সিইসির যে প্রেস কনফারেন্স হলো তারপরে কিন্তু এই ভাবনা চিন্তাটা শুরু হলো, যে একটি মৌখিক ডিসকাশন হচ্ছিল, সেখানে তারা বিরোধীদের মনে হলো যে জ্ঞানেশ কুমারের যেরকম ভঙ্গিমা ছিল বা যেই ধরনের উনি প্রতিক্রিয়া দিয়েছেন বা কথা বলেছেন, সেটা কিন্তু একটা সিইসি যেরকম কথা বলে সেরকম নয়। বিজেপির মুখপাত্র হিসেবে তিনি বা ওরকম ধরনের তিনি কথা বলছিলেন। সেই একটা পয়েন্টে কিন্তু এই ডিসকাশনটা শুরু হলো যে তাহলে কি আমরা ইমপিচমেন্টের দিকে যাই। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু অপোজিশন এখন কিন্তু এই চিন্তাভাবনা তার জন্যই করছে, যেই ভাষায় কিন্তু জ্ঞানেশ কুমার কথা বলেছেন, রিপ্লাই করেছেন, সেটা কিন্তু তাদের একদমই পছন্দ হয়নি। তো এটা একটা পার্সোনাল দিকেও যাচ্ছে, কিন্তু গোটা ব্যাপারটা কিন্তু একটা পলিটিক্যাল বড় দিক হয়ে দাঁড়াচ্ছে, যেটা আগামী ইলেকশন, বিহার ইলেকশন বা পশ্চিমবঙ্গ ইলেকশন। কিন্তু এবারে তো 21 তারিখে শেষ হয়ে যাচ্ছে এই সেশনটা, এরপরে হবে উইন্টার সেশন নভেম্বরের এন্ড থেকে, যদি ধরে নিচে জানুয়ারি পর্যন্ত চলে, তার আগে তো বিহার ইলেকশন হয়ে যাবে না। কিন্তু ওই পুরো প্রসেসটা শুরু হয়ে গেছে, পুরো প্রসেসটা শেষ হয়ে গেছে, এবার কিন্তু পলিটিক্স চলছে। সেই পলিটিক্সটা তো চলবে। এবার কে কাকে কোন পার্টি নিজেদের ভোটারকে কতটা বেশি কনভিন্স করাতে পারে, এটার উপরে ডিপেন্ড করছে। পাবলিক কিভাবে বোঝে, যে পারসেপশনটা, সেটা পাবলিক কতটা কিভাবে নিচ্ছে, সেটার উপরেই এখন পলিটিক্স চলছে। রাজনীতিটা এখন যদি তুমি দেখো, বিহারের রাজনীতিটা সেরকমভাবেই হয়েছে। এমনকি এই যদি 1.5 কোটি, যেটা বিজেপি নেতারা বলছেন কোট আনকোট, যে এ রাজ্যে এসআইআর হলে নাকি 1 থেকে 1.5 কোটি নাম বাদ যাবে, তাহলে এই ফায়দাটা কার হবে? শাসক দল তৃণমূল কংগ্রেসের নাকি বিরোধী বিজেপি? এখন এইটা বলা খুব মুশকিল যে কার ফায়দাটা হবে। কেন যে এইখানে অনেক এরকম নাম বাদ যাবে যারা মৃত ভোটার। এবার ওর কোন কনস্টিটিউয়েন্সি থেকে বাদ যাচ্ছে, কিভাবে বাদ যাচ্ছে, কোন জায়গা থেকে বাদ যাচ্ছে, একটা পার্টিকুলার সিট, সেটা সিপিএমের সিট না, বিজেপির সিট না, তৃণমূলের সিট, সেখানে অনেকগুলো ভুয়ো ভোটার যদি দাঁড়ায়, যেই পার্টির সিটটা রয়েছে সেই পার্টির লস হবে। তো এটা কনস্টিটিউয়েন্সি ওয়াইজও অনেকটা প্রভাব ফেলবে। কিন্তু যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার আগের যে বক্তব্যগুলো আমরা শুনছিলাম, তিনি যখন 21শে জুলাইয়ের পর বীরভূমে গিয়েছিলেন, তখনও পর্যন্ত তিনি বলেছিলেন যে একটা নামও যেন এখান থেকে
থেকে বাদ না যায়। কিন্তু কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে তিনি বলেছেন যে যদি ফরেনারদের নাম থাকে তাহলে সেটা যদি বাদ দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, তাতে তো আমাদের কিছু করার নেই, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। তিনি ফরেনার শব্দটা কিন্তু ব্যবহার করেছেন। তার মানে তিনিও কি এবার সেই সেন্ট্রাল গভর্নমেন্টের ঘাড়েই সেই দায়টা ছেড়ে দিলেন? এটা পুরোপুরিভাবে রাজনীতিক যে ভার্সনগুলো আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি এসআইআর করতে হয় তাহলে যে লোকসভা আছে সেটাকে ডিসলভ করে এসআইআরটা করা হোক, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। আমি এই জায়গাটাই একটুখানি আমি স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো যে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাহলে পুরোটাকে ডিসলভ করে দেওয়া হোক, তারপরে গোটা দেশে এসআইআর হোক, তারপরে আবার ভোট হোক। না দেখুন, যুক্তিতর্কের দিক থেকে যদি বলি যে আমি আগের ভোটগুলো ঠিক নেই, এত ব্যাপক হারে যদি বাদ যায় তার মানে এই ব্যাপক হারে রং ভোট হয়েছে, আর তখন সেই ভোটের যে বেনিফিট পেয়েছে সেই বেনিফিটটা তো সে ইউজ করতে পারে না। মানে এটা তো খুব বিপজ্জনক গণতন্ত্রের পক্ষে। আমি ওইখানটাতে বলছি, এটা শুধু পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখবেন না, আজকে যে সিচুয়েশনটা দেশে তৈরি হয়েছে এর মধ্যে কিন্তু একটা যথেষ্ট পরিমাণে সাংবিধানিক প্রবলেম এবং সাংবিধানিক জটিলতাও তৈরি হয়েছে। কিন্তু দেখুন, একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে কথা আছে, এবং যখন খুব হাই পজিশন সার্ভ করছে কেউ লাইক জাজেস, তখন যদি কোথাও এতটুকু ইন্ডিকেশন আসে যে এই জাজ অমুক লোককে চিনি, তার ম্যাটার তার কাছে গেছে, তো অমুক সোসাইটিতে তিনি ছিলেন, তমুক সোসাইটির তখন কিন্তু এতটুকু স্মেল আসলে আমরা দেখি, আমরা আইনের ছাত্ররা সঙ্গে সঙ্গে জাস্টিসরা ফর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই ম্যাটারটাকে রিলিজ করে দেয়। সো সুপ্রিম কোর্টের জাজেস লেভেলে কিন্তু ইলেকশন কমিশনারকে ইমপিচমেন্ট করার কথা বলা হচ্ছে, তাহলে ইলেকশন কমিশনারের লেভেলটা কোথায় বুঝতে পারছি আমরা। সেখানে সেই ব্যক্তির উপর এরকম একটা গ্রস অ্যালিগেশন, এবং অ্যাপারেন্টলি, আমি রাজনীতির লোক নই কিন্তু ওনার আমি যে ইন্টারভিউটা দেখলাম, ইটস কাইন্ড অফ আই অ্যাম বেসিক্যালি অ্যাগ্রেসিভলি ডিনাইং দ্য অ্যালিগেশন। আই শুডন্ট। আমাকে যদি কিছু জিজ্ঞাসা করা হয়, আমি যদি সাংবিধানিক পোস্টে বসে থাকি, আমার ঠিকঠাক বিচার দেওয়ার কথা, আমি এক্সপ্লেন করব। তার মধ্যে কোনো অ্যাগ্রেসিভনেস থাকবে না, তার মধ্যে কোনো কাউন্টার অ্যাটাক থাকবে না, তার মধ্যে কোনো একটুকুও কোনো আনরিজনেবল কোনো এক্সপ্লেনেশন থাকবে না। পুরো ব্যাপারটা ভীষণ পলিশড লেভেলে হবে। মানে অন্যভাবে আমি একদম পার্সোনাল অভিজ্ঞতা মানে মতামত ব্যক্ত করছি, ওনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমারও ঠিক লাগেনি। আর আমি কোশ্চেন করাটা কিন্তু আমার রাইটের মধ্যে পড়ে, আনসার দেওয়াটা কিন্তু ওনার রাইটের মধ্যে পড়ে, এবং সেই আনসারে কিন্তু দেখবেন ওই শব্দ যে দুটো সংবিধানে ব্যবহার করা হয়েছে, মিসবিহেভিয়ার, খুব কম ক্ষেত্রে দেখি মিসবিহেভিয়ারের জন্য একটা পোস্ট থেকে কাউকে সরিয়ে দেওয়া। তার মানে ওনার বিহেভিয়ারটা টুয়ার্ডস অল পলিটিক্যাল পার্টিজ উড বি লাইক